জাতীয় প্রেস ক্লাব, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাসগুলিতে এই কথার ইঙ্গিত দিয়ে আসছে যে গাজায় যে ধরনের আক্রমণ করা হচ্ছে, এক ধরনের বিশেষ শক্তিশালী গোষ্ঠী আছে যাদের ফ্যান্টাসি হচ্ছে যে প্রকাশ্যে, বিশেষ করে তুফানে আকসা যখন শুরু হয় প্রকাশ্যে গণহত্যা, তখন আমি বলেছি যে এক ধরনের একটা গোষ্ঠীর ফ্যান্টাসি হচ্ছে তারা শিশুদের রক্ত দেখবে, মানে গোটা পৃথিবীবাসীকে সাক্ষী রেখে। এটা একটা ফ্যান্টাসি, যেভাবে অ্যাপস্টাইন ফাইলে আপনারা যেরকম ফ্যান্টাসি দেখছেন যে শিশুদেরকে জীবন্ত কেটে তারা খাচ্ছে, এইভাবে গাজায় সমস্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গাজার অবস্থা হচ্ছে এই। তারপরে বিশ্বব্যাপী জাহানবাদী আগ্রাসন। বিশ্বব্যাপী জাহানবাদী আগ্রাসন সম্পর্কে আমাদের সদ্য মোহাম্মদ স্যার বলবেন। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলি। বাংলাদেশে, মানে বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, এটা নিয়ে আবার জাহানবাদী আগ্রাসন এখানে হবে কেন? আমাকে অনেকে, মানে দেশের অনেক পরম শ্রদ্ধেয় ব্যারিস্টারগণ এবং হচ্ছে বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিগণ প্রশ্ন করছে, মোহাইমিন তুমি শিরোনাম দাও বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন, এটা আবার কিভাবে সম্ভব? জায়নবাদীরা বাংলাদেশে তাদের কাজ কি? বাংলাদেশ সৃষ্টির সূচনার পূর্ব থেকেই জায়নবাদীরা তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র, সামরিক এইড দেওয়ার প্রস্তাব করার মাধ্যমে জায়নবাদী আগ্রাসনের স্বপ্ন দেখে এবং আমাদের সেই মুজিবনগর সরকার তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নেয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। মধ্যপ্রাচ্যের প্রথম কোনো রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিতে আসে। আমাদের তৎকালীন সরকার পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ইসরায়েলের এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেন, জাহানবাদী আগ্রাসনের চেষ্টা। এরপর বিশেষ করে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করে, তাদের কাছে আত্মসমর্পণ করকে হিন্দুদের কাছে, এই ইতিহাস আপনাদের সবার জানা। সেই আত্মসমর্পণ করার যে মৌলিক দায়িত্ব যাকে দেওয়া হয় তার নাম হচ্ছে জেনারেল জ্যাকব। আপনারা দেখবেন আত্মসমর্পণ যে সই করে পিছনে একজন জেনারেল দাঁড়ানো আছে হাস্যোজ্জ্বল চেহারায়, তিনি হচ্ছেন একজন জায়নবাদী। জায়নবাদীরা তাকে সেখানে নিয়োগ দিয়েছে এই মেসেজ দেওয়ার জন্য যে মুসলমানরা হচ্ছে জায়নবাদীদের কাছে আত্মসমর্পণ করছে। এই মেসেজ দেওয়ার জন্য তাকে এই আত্মসমর্পণ অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি দিতে আসে তারা, সেটিকেও প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার। সর্বশেষ লেডি হিটলার শেখ হাসিনা, তিনি হচ্ছে পেগাসাস স্পাইওয়্যার কিনে। বাংলাদেশ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক, বাণিজ্যিক যে কোনো ধরনের সম্পর্ককে অবৈধ এবং রাষ্ট্রদ্রোহী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে এবং আমাদের পাসপোর্টে লেখা ছিল যে এই পাসপোর্টটি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে ভ্যালিড অ্যাকসেপ্ট ইসরায়েল ব্যতীত। শেখ হাসিনা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কের নর্মালাইজেশনের ধাপ হিসেবে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠায় নেয়। তাদেরকে প্রশ্ন করলে তারা জবাব দেয় যে পাসপোর্টের আন্তর্জাতিক সূচকের মান বৃদ্ধির জন্য আমরা এই কাজটি করেছি। কিন্তু দেখা গেল পরবর্তীতে আন্তর্জাতিক সূচকে পাসপোর্টের মান 4 ধাপ অথবা 5 ধাপ কমে গিয়েছে। আরও এই ধরনের মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। পেগাসাস স্পাইওয়্যার কিনে এই ধরনের আধিপত্যবাদ, এই শেখ হাসিনার গণহত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা পালন করেছে রাজপথে সর্বত্র, তাদেরকে জুলুম করার জন্য এই পেগাসাস স্পাইওয়্যারের সাহায্য নিয়েছে। এই সরকার পতন হওয়ার পর এখনো পর্যন্ত পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে কোনো ধরনের অনুসন্ধান হয় না। এটা কিভাবে নেওয়া হয়েছিল, কারা নিয়েছিল, তাদেরকে কোনোভাবে বিচারের আওতায় নিয়ে আসা যায় কিনা, এই প্রযুক্তিটা আসলেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ট্র্যাকিং করছে কিনা কোনো ইসরায়েলি অথবা অন্য কোনো রাষ্ট্র, এটা নিয়ে কোনো তদন্ত এখনো পর্যন্ত হয় নাই। শেখ হাসিনার আমলে আমাদের এই সন্তানদের পাঠ্যপুস্তকে, 9ম শ্রেণীর পাঠ্যপুস্তকে ইসরায়েলের একটি মানচিত্র এঁকে গাজাকে সেখান থেকে মুছে দিয়ে গম্বিয়া নামে পরিচিত করানো হয়েছিল। আমি প্রতিটা ধাপে ধাপে এখানে গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি অ্যাম্বুলেন্স দিয়ে প্রেস ক্লাবে প্রোগ্রামগুলো করে এই পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করার ব্যাপারে আমি সর্বপ্রথম কথা বলেছি। আমি পাঠ্যপুস্তক থেকে ইসরায়েলের মানচিত্র যখন মুছে দেয়, ইসরায়েলকে পরিচিত করিয়ে গাজার মানচিত্রকে মুছে দেয়, আমি এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করে আমি প্রতিবাদ করেছি। আমার এই হসপিটাল থাকা অবস্থায় আমি সেই কাজগুলো করেছি।
চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন জাতীয় হিন্দু ঐক্য মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, যাকে আমাদের দেশের তথাকথিত ইসলামপন্থীরা খুব বেশি মাথায় নিয়ে হাঁটতে চেষ্টা করেন। আমি একটি মধ্যে তিনি 2022 সালের 25শে জানুয়ারি কক্সবাজারে তাদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি দাঁড়িয়ে বলছেন তাদের সংগঠনের মিশন ভিশন হচ্ছে তাদের এই যে রাম মন্দির দখল করা হলো, এভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে পবিত্র স্থান আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদুল আকসা, অর্থাৎ রাম মন্দির। এই বাবরি মসজিদকে যেমন ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, জাতীয় হিন্দু ঐক্য জোটের মহাসচিবের বক্তব্য জনসম্মুখে তাদের মিশন ভিশন হচ্ছে মসজিদুল আকসাকে আর তাদের পুনরায় হচ্ছে মন্দিরে রূপান্তর করা। এই বক্তব্য পর্যন্ত বাংলাদেশে কেউ প্রতিবাদ করে না। আমি অফিসিয়াল প্রতিবাদ করেছি, আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, আমি চট্টগ্রামে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ করেছি, আমি তিনি যেই মাঠে দাঁড়িয়ে কথা বলেছেন কক্সবাজারে, আমি কক্সবাজারে প্রোগ্রাম করে এই বক্তব্যের প্রতিবাদ করেছি। কক্সবাজারে প্রোগ্রাম করার জন্য আজকে যিনি গতকাল অপসারণ করা হয়েছে আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তখন অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের। আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাইকে নিয়ে কক্সবাজারে এই স্থানীয় জনগণকে নিয়ে প্রোগ্রাম করে এই বক্তব্যের প্রতিবাদ করেছি।